সজলের সমস্যা হচ্ছে, সজল তো বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াইতে একটু পিছিয়ে পড়ছে। তবে শুভেন্দু অধিকারী মিডিয়া অ্যাটেনশন চান, সেই পন্থায় সজল এখন মিডিয়া অ্যাটেনশনে নতুন সংস্থার নাটক করছে। সজলের আর একটু ম্যাচিউর পলিটিক্স করা উচিত। রাজনীতি করতে গেলে টেলিভিশন চ্যানেল তো সজল যায়, আমরাও যাই, সেখানে গিয়ে রাজনীতিটা করুক। এই ক্রিমিনালদের আসলে কোনো রাজনৈতিক দল হয় না। এই জলাভূমির ক্ষমতা কমলে কিন্তু আগামী দিন কলকাতাতে জল জমার নিকাশির সমস্যা কিন্তু বাড়বে। এই যে আদানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ছত্তিশগড়ের পুরো বনাঞ্চলকে এটা ধ্বংস করে। দাদা, আজকে অধিবেশনে দেখা গেল বিরোধী দল অর্থাৎ বিজেপির কাউন্সিলর সজল ঘোষকে দেখা গেল ওয়াকআউট করে বেরিয়ে যেতে, এবং সেখানে পাশাপাশি বললো তার নাকি কণ্ঠ রোধ করা হলো, মাইক বন্ধ করে দেওয়া হলো, এবং তার পাশাপাশি যে প্রস্তাব নাকি রেখেছিলেন সেটা নাকি প্রত্যেক কাউন্সিলরদের জন্য রেখেছিলেন তিনি, যে তাদের নিরাপত্তার জন্য, কিন্তু সেখানে তাদের কাউন্সিলররা নিরাপদ নন বলে দাবি করছেন তিনি। কি বলবেন? প্রথম কথা, সজল কোনো প্রস্তাব রাখেনি। প্রস্তাবটা ছিল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের। সেই প্রস্তাবের উপর বলতে উঠে, নিয়ম হচ্ছে কলকাতা পুরসভার অধিবেশনে পুরসভা সংক্রান্ত পৌর বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পুরসভার সার্ভিস, পুরসভার কাজ, সেই প্রেক্ষিতে পুরসভায় পুরো অধিবেশন হয় মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই যখন তৃণমূল কাউন্সিলর পার্কের মেনটেন্যান্স নিয়ে কথা বলছেন, তখন সেখানে সজলের সমস্যা হচ্ছে, সজল তো বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াইতে একটু পিছিয়ে পড়ছে, যেহেতু ও বিধানসভার উপনির্বাচনে কিছুদিন আগে দাঁড়িয়েছিল কিন্তু হেরে গিয়েছে। তো খুব স্বাভাবিকভাবে বিজেপিরই একটা লবি ওর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তো কোণঠাসা অবস্থায় সজল এখন মিডিয়া অ্যাটেনশন, যেভাবে শুভেন্দু অধিকারী মিডিয়া অ্যাটেনশন চান, সেই পন্থায় সজল এখন মিডিয়া অ্যাটেনশনে নতুন সংস্থার নাটক করছে। আমি সজলকে বলবো, সজলের যদি কিছু বলবার থাকতো তাহলে সজল নিজেই পুরসভায় প্রস্তাব জমা দিত। সজল যদি পুরসভায় প্রস্তাব জমা দিত, সেই প্রস্তাবের উপর সুনির্দিষ্ট আলোচনা হতো। এমন তো নয় যে সজল প্রস্তাব জমা দেয় না বা কোনো অধিবেশনে সজল প্রস্তাবের বক্তব্য রাখে না। তাহলে যদি সজলের কিছু বলারই থাকতো, তাগুলো হচ্ছে শর্টকাট মেকানিজম। শর্টকাটে না লং টার্মের রাজনীতি হয় না। সজল শর্টকাট মেকানিজম হিসেবে তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের দেওয়া প্রস্তাব, যেমন আজকে আমি আমার ওয়ার্ড এবং কলকাতা পুরসভার জল সরবরাহ নিয়ে একটি প্রস্তাব দিয়েছি বড় 10, 11, 12 জন্য, এবং আমার ওয়ার্ড সংক্রান্ত আরেকটি প্রস্তাব, দুটো প্রস্তাব আমি নিজে জমা দিয়েছি। তার ভিত্তিতে আলোচনা হয়েছে, সেখানে অন্য কাউন্সিলরদেরও বলার সুযোগ ছিল। তো সজল নিজে কোনো প্রস্তাবই জমা দেয়নি, ও শুধু মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য এই সংস্থার গল্পটা না করলেই ভালো হতো। এতে আখেরে আসলে যেই পুরসভা নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে দেশবন্ধু স্মৃতি বিজড়িত, সেই পুরসভায় যদি আলোচনার মান এইরকম নিম্নগামী হয়, তাহলে আখেরে পুরসভার জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন যায় না। আমি সজলকে বলবো, ও রাজনীতি করা ছেলে, ছাত্র রাজনীতি করে বড় হয়েছে, আমরা সবাই ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। সজলের আর একটু ম্যাচিউর পলিটিক্স করা উচিত। এবং ও বলছে ওকে নাকি বলতে দেওয়া হয়নি। আপনারা তো নিজেরা দেখেছেন, সজল প্রায় ওই প্রস্তাবের উপর 6 মিনিটের উপর বক্তব্য রেখেছে, এবং যখন বক্তব্য রাখছে তখনও প্রস্তাবটা মূল যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে পার্ক কটার সময় বন্ধ হবে, কটায় পার্ক খুলবে, একটি সুনির্দিষ্ট প্রস্তাব যে কলকাতা পুরসভার পার্কগুলোতে মেনটেন্যান্সের জন্য। সেই প্রস্তাব নিয়ে সজল সম্পূর্ণ একটা অন্য ঘটনা, রাজনৈতিক প্রেক্ষিতে হয়তো সেটা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু কলকাতা পুরসভার অধিবেশন হচ্ছে কলকাতার 144টা ওয়ার্ডের মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে। সেখানে আলোচনা হয় পুরসভার নির্দিষ্ট কাজের ভিত্তিতে। রাজনীতি করতে গেলে টেলিভিশন চ্যানেল তো সজল যায়, আমরাও যাই, সেখানে গিয়ে রাজনীতিটা করুক। কিন্তু এই অধিবেশন কক্ষটা হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার কথা। সেই জায়গায় সজল এই শর্টকাট রাজনীতির পন্থায় অবলম্বন করেছে। এইটা করে মিডিয়ার টিআরপি পাওয়া যায়, মিডিয়ায় সেনসেশন হওয়া যায়। তো সস্তার রাজনীতি করেছে, পলিটিক্স করেছে, সেটা ওর বিষয়, সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। উঠে আসছিল তার মাধ্যমে যে জলাভূমি ভরাট করা এবং বিভিন্ন ওয়ার্ডের সেক্ষেত্রে জলাভূমি ভরাট করা হচ্ছে এবং জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে, যেমন গুলশান কলোনির কথা বারে বারে উঠে আসছিল। কি বলবে এই বিষয়ে? সজল যে বক্তৃতা রেখেছে সেখানে এই কথাটা একবারও উল্লেখ হয়নি। সজল সম্পূর্ণ অন্য কথা বলেছে। সেটা হচ্ছে একটি ঘটনা, কসবার একটি ঘটনাকে কেন্দ্র করে, এবং সেখানে আইন শৃঙ্খলার কথা বলেছে, যেটা আইন শৃঙ্খলাটা কলকাতা পুরসভা দেখে না, ওটা প্রশাসনের কাজ। তাই খুব স্বাভাবিকভাবেই যখন 6 মিনিট ধরে ও পুরসভার সাবজেক্টের বাইরে গিয়ে যখন এই ধরনের কথা বলেছে, খুব স্বাভাবিকভাবেই একটা সময়ের পর তো প্রত্যেকের সময় তো নির্দিষ্ট থাকে কোনো প্রস্তাবের উপর বলতে গিয়ে। আর যে কথাগুলো এখন আপনারা বলেছেন সেগুলো পরে মিডিয়ার সামনে মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য বলেছে। ওর যদি এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য থাকে তো লিখিতভাবে সরকারকে জানাক, প্রশাসনকে জানাক। ওকে তো বারণ করেনি। যদি আইন শৃঙ্খলা নিয়ে ওর কোনো বক্তব্য থেকে থাকে যে প্রশাসনের কাছে গিয়ে সুরা হচ্ছে না, যদি মনে হয়ে থাকে, তাহলে ওর সামনে তো অপশন রয়েছে কোর্টে যাওয়ার, আদালতে যাওয়ার। কথায় কথায় তো শুভেন্দু অধিকারী, সজল ঘোষরা আদালতে যাওয়ার হুমকি দেন।
হাইকোর্টে যাওয়ার হুমকি দেন, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেন। সেই জায়গায় দাঁড়িয়ে সজলের তো কোনো অসুবিধে ছিল না আদালতে যাওয়ার, আদালতের দৃষ্টি আকর্ষণ করলেই পারে। আর যেখানে আমরা সবাই জানি যে পূর্ব কলকাতার এই জলাভূমি রামসার সাইটের অন্তর্গত, এখানে পরিবেশ আদালতের নির্দিষ্ট নজর রয়েছে, তো পরিবেশ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেই পারত। দাদা, প্রশাসনের নজর এড়িয়ে এই যে গুলশান কলোনিতে 120 বিঘা জলাভূমি যেখানে দেখা যাচ্ছে, সেখানে মানে দিনের পর দিন মাফিয়াদের দৌরাত্ম্য চলছে, কি বলবেন? দেখুন, আমি আবারও বলছি যে পূর্ব কলকাতার জলাভূমি ভরাট হচ্ছে, এটা নতুন কিছু নয়। বাম আমল থেকে এই সমস্যার সূত্রপাত। এখনও যে একেবারে হচ্ছে না সেটা নয়, বারবার হচ্ছে বলেই পরিবেশ আদালতে যাচ্ছে মানুষ। রামসার সাইট ঘোষণা করেছে, রামসার সাইট ঘোষণা করার পরেও এই ধরনের কাজ যে 100% আটকানো গেছে সেটা তো নয়, এটা তো অস্বীকার করার, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। কিন্তু বক্তব্য হচ্ছে এইটার সাথে রাজনীতিকে গুলিয়ে দেওয়া। যারা করছে তারা ক্রিমিনাল, তারা বাম আমলেও করেছে, এই আমলেও করেছে, আবার আগামী দিন যদি অন্য কোনো, যদিও আগামী 50 বছরের মধ্যে অন্য কোনো দল ক্ষমতায় আসার সেই সম্ভাবনা নেই, এই ক্রিমিনালদের আসলে কোনো রাজনৈতিক দল হয় না। তো এইটার জন্য কলকাতা পুরসভা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে, পুলিশকে প্রশাসনিকভাবে স্তরে নির্দেশ দেওয়া হয়েছে। তো সামগ্রিকভাবে সবাই আমরা চাই এই রামসার সাইট জলাভূমি বোঝানো বন্ধ। বিশেষ করে পুরসভার গা লাগোয়া, মানে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পূর্ব প্রান্তের যে অংশ, একদম এইদিকে ধাপা থেকে শুরু করে এইদিকে মুকুন্দপুরের আগে পর্যন্ত এই যে বিশাল বিস্তৃত অংশ, আবার ওইদিকে লেদার কমপ্লেক্স ভাঙর থেকে শুরু করে এই সামগ্রিক বিশাল অংশে একের পর এক জলাজমি। এটা তো ঘটনা বিগত, আজকে এরকম নয় যে তৃণমূল সরকার 12 বছর 13 বছর ক্ষমতায় এসছে তখনই হয়েছে। এই জলাভূমির অধিকাংশ অংশ ভরাট হয়েছে কিন্তু 1985 পরে, যখন থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস তৈরি হয়েছে তারপর থেকেই জমি হাঙরদের থাবা কিন্তু এই দিকগুলোতে পড়েছিল। আজকে যে একটার পর একটা বহুতল আবাসন উঠছে, অধিকাংশ বহুতল আবাসন এখানে দেখা যাবে একটা সময় কোনো না কোনো জায়গায় ওয়েটল্যান্ড ছিল। তো খুব স্বাভাবিকভাবেই সেই জিনিস হয়েছে, কিন্তু সেই জিনিস হয়েছে বলেই প্রশাসনিক শৈথিল্য থাকবে সেটা কখনোই কাম্য হতে পারে না। তার জন্য আমরা সবাই চাই পরিবেশের স্বার্থ রক্ষায় এই জলাভূমি তার নিজের ক্যারেক্টার বজায় রাখুক। যে জলাভূমির একটা অংশ কিন্তু আপনাদের ওই সল্ট লেক ওয়াটার সাইড সেক্টর পেরিয়ে ভাঙর পর্যন্ত, নিউ টাউন অ্যাকশন এরিয়া পর্যন্ত কিন্তু এই জলাভূমির এক্সটেন্ডেড পার্ট। তো এই বিরাট প্রাকৃতিক ভারসাম্য, কারণ কলকাতার জল নিকাশি ব্যবস্থার অনেকটা কিন্তু নির্ভর করে এই দিকগুলোর উপর। একদিকে হচ্ছে গঙ্গার দিক থেকে জলটা বেরোয়, এইদিকে বিদ্যাধরী ক্যানাল দিয়ে CC1 BB1 যে ড্রেনেজ ক্যানালগুলো, সেগুলোর জলগুলো বিদ্যাধরী দিয়ে বেরোয়, আর বাকি জলটা ধারণ করার ক্ষমতা হচ্ছে এই জলাভূমির। এই জলাভূমির ক্ষমতা কমলে কিন্তু আগামী দিন কলকাতাতে জল জমার নিকাশির সমস্যা কিন্তু বাড়বে। তাই খুব স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভার পক্ষ থেকেও এইটার দিকে সদর্থক ভূমিকা নিশ্চিতভাবেই থাকবে আগামী দিনে। কিন্তু আজকের যে অধিবেশনের প্রেক্ষিতে বলছেন, আজকের অধিবেশনের সঙ্গে এইটার কোনো সম্পর্ক ছিল না। সজল যেটা করলো আজকের অধিবেশনে, তৃণমূলের কাউন্সিলর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের একটা পার্ক অ্যান্ড স্কোয়ার রিলেটেড উদ্যান বিভাগ সম্পর্কিত প্রশ্নে ও নিজের পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য প্রশাসনের ল অ্যান্ড অর্ডার কসবার একটি ঘটনাকে কেন্দ্র করে টেনে এনেছে। সেটা ওর রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ হতে পারে, কিন্তু কলকাতার মানুষের আখেরে কোনো লাভ হবে না। সজল ঘোষের ব্যক্তি হিসেবে বা বিজেপির নেতা হিসেবে লাভ হতে পারে, কলকাতার মানুষের কোনো লাভ হবে না। যেটা সজল করেছে নিজের পার্সোনাল পলিটিক্যাল স্কোর সেটেল করার জন্য করেছে, সেটাও হয়তো সাকসেসফুল হয়েছে, কিন্তু তাতে কলকাতার মানুষ সাকসেসফুল হয়নি। কলকাতার মানুষ যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। আর বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা সবচেয়ে বেশি পরিবেশকে নষ্ট করে। এই যে আজকে আদানি নিয়ে এত বড় বড় কথা সবার সামনে চলে এসছে, আমেরিকার আদালত আদানির বিরুদ্ধে FIR জারি করেছে। সেই আদানিকে সবচেয়ে বড় শেল্টার দেয় নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি। এই যে আদানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ছত্তিশগড়ের পুরো বনাঞ্চল কেটে ধ্বংস করে দেওয়ার, সজলের কোনো নৈতিক অধিকার আছে পূর্ব কলকাতার জলাভূমি নিয়ে কথা বলার? যারা আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার পার্লামেন্টে বিল করে কর্পোরেটের হাতে তুলে দিয়েছে, সেই দলের প্রতিনিধি হয়ে সজলের কোনো বলবার অধিকার আছে পূর্ব কলকাতার জলাভূমি নিয়ে? সজলের যদি বলতে হয়, সজলের দলের নেতা হচ্ছে সুকান্ত মজুমদার, লোকসভায় বালুরঘাটের সাংসদ, কেন্দ্রের হাফ প্যান্ট মন্ত্রী। তো হাফ প্যান্ট মন্ত্রীর মাধ্যমে বলুক না, একটা প্রস্তাব তুলুক সংসদে, যে সারা ভারতবর্ষের যে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার যেটা স্বীকৃত ছিল, সেই ছত্তিশগড়, আমাদের উড়িষ্যা, তারপরে আপনার মধ্যপ্রদেশ, সেখানকার যে একের পর এক বনাঞ্চল জলাভূমি আদানির মতো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার যে আইন পাশ করিয়ে দিয়েছে পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করার হিম্মত হবে সজলের দলের? সজলের হিম্মত হবে? কলকাতা পুরসভার অধিবেশনের তো এটা অংশ নয়, কিন্তু সজলের হিম্মত হবে আপনাদের চ্যানেলের সামনে এইটা নিয়ে একটা বাইট দেওয়ার, যে দেশের কেন্দ্রীয় সরকার তারা যে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে
ক্ষুণ্ণ করে খর্ব করে দিয়ে কর্পোরেটের হাতে কর্পোরেট ফ্রেন্ডলি আইন তৈরি করেছে, যার ফলে কর্পোরেটরা, আদানির মতো লুটেরারা, তারা ব্যাংকের থেকে টাকা নিচ্ছে, সেই টাকা মেরে দিচ্ছে, তাদের লোন রাইট অফ হয়ে যাচ্ছে, আর সেই টাকা দিয়ে তারা একরের পর একর বনভূমি কেটে দিয়ে, জলাভূমি বুঝিয়ে দিয়ে তারা সেখানে বড় বড় রিসর্ট করছে, বড় বড় প্রজেক্ট করছে, ইন্ডাস্ট্রি তৈরি করার নামে হাজার হাজার একর জমি লুট করে নিয়ে সেখানে বসতি স্থাপন করছে। তার বিরুদ্ধে বলার ক্ষমতা হবে সজলে? যারা পরিবেশ নিয়ে সত্যি সত্যি উদ্বিগ্ন, সেই পরিবেশ কর্মীরা নিশ্চিতভাবে বলতে পারেন। যাদের আন্দোলনের জন্য রামসার সাইট ঘোষিত হয়েছে, যাদের আন্দোলনের জন্য একটার পর একটা জলাভূমি বুঝে যাওয়া থেকে বেঁচেছে, সেই পরিবেশবিদরা নিশ্চয়ই বলতে পারেন সজল যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, সেই বিজেপির কোনো অধিকার নেই যারা সারা ভারতবর্ষে জলাভূমি লুট করছে, যারা সারা ভারতবর্ষে জঙ্গলের অধিকারকে লুট করছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই এখানে নিয়ে বড় বড় ডায়লগ মারার। রাজনীতি করার জন্য এইসব ডায়লগ মারছে ভালো কথা, কিন্তু আসলে তাদের চরিত্রটা ভারতবর্ষের মানুষ জানে বলেই ওদের কাছে এই জায়গায় নামিয়েছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।